আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। বন্ধ হলো ফ্যাসিস্ট হাসিনার ভোট করার সব পথ। ভোক্তা পর্যায়ে কমলো এলজিপির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর। কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বললেন সার্জিস আলম। সাবেক সেনা কর্মকর্তা শামসুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এনআইডি ব্লক। আবরার ফাহাদ স্মরণে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন। বিসিবির পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না। জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও হারাবেন তিনি। এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১ বছরের মধ্যে তৃতীয়বারের মতো সংশোধন করে সোমবার এই বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে ২০C নামে একটি নতুন ধারা যোগ করার প্রস্তাবে গত ৪ সেপ্টেম্বর অনুমতি দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সব আনুষ্ঠানিকতা সেরে সোমবার রাতে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে, যার শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা ওই পদে বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ার বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন তিনি। যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায় অব্যাহতি বা খালাস পান, তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে না পারেন, তা নিশ্চিত করাই আইন সংশোধনের মূল উদ্দেশ্য। ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য আওয়ামী লীগ সরকার ২০১০ সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে সেই আদালতেই বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আরেক দফা ভোক্তা পর্যায়ে কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনপিসির জেলা শাখার সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মধ্যে দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে, তবে তাদের এই দায়িত্বের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই। যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, সবকিছু যাচাই বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শাপলা প্রতীক নিয়ে সার্জিস বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, অভ্যুত্থান পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, না হলে কারো চাপে পড়ে এমন করছে। এটা কখনো মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে।
দুর্নীতির অভিযোগ থাকায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার এনআইডি ব্লকের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শামসুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন। আবেদনে বলা হয়, শামসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায়, শামসুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। গোপন সূত্রে আরও জানা যায়, তাদের এই অবৈধ উপায়ে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ শামসুর রহমান ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধ কল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে শামসুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশ যাওয়া বন্ধ করা একান্ত প্রয়োজন। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ছিল আজ দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হয়। এর মধ্যে তার স্মৃতি স্মরণে রাজধানীর পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আগ্রাসন বিরোধী ৮টি স্তম্ভ সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি, নদী, বন, বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা এই ৮টি বিষয়কে নির্দেশ করে। শহীদ আবরারের স্মৃতি ও আগ্রাসন বিরোধী চেতনাকে সমুজ্জ্বল রাখতে শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ নির্মাণ ও পলাশী ইন্টারসেকশন উন্নয়ন শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ নির্মাণের কাজ বাস্তবায়ন করেছে। এর আগে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব স্মরণে শহীদ আবরার ফাহাদ শীর্ষক সেমিনার ও স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ইনকিলাব মঞ্চ আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের আগ্রাসন বিরোধী অবস্থানের কারণে ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার সদস্যরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত ২ পরিচালকের একজন ছিলেন ব্যবসায়ী ইশফাক আহসান। তবে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার রাতেই বরখাস্ত করা হয় তাকে। তার জায়গায় নতুন করে মনোনীত হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। তিনি ক্রীড়া ক্ষেত্রেও সম্পৃক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য ছিলেন তিনি। এর আগে গ্রামীণ ফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল গ্রামীণ ফোন। সে সময় রুবাবার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন। জানা গেছে বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইং এর দায়িত্ব নিতে পারেন। প্রসঙ্গত, রুবাবা দৌলা হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিতীয় নারী পরিচালক। এর আগে মনোয়ারা আনিস মিনু ছিলেন বিসিবির প্রথম নারী পরিচালক। 111 এর সময় লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি যখন বিসিবি প্রধান ছিলেন, তখন মনোয়ারা আনিস ছিলেন বিসিবি পরিচালক এবং উইমেন্স উইং এর প্রধান। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।